ভাবা যায় বিশ্বের অন্যতম প্রাচীন একটা পর্বতমালা, আর তাকে কিনা প্রায় কাগজ কলমেই মুছে ফেলার চেষ্টা চলছে। চলুন আজকের এই বিশ্লেষণে আমরা ঠিক এটাই দেখব। আমরা কথা বলছি আরবলি পর্বতমালা নিয়ে, মানে প্রায় ৭০০ কিলোমিটার লম্বা একটা প্রাকৃতিক প্রাচীর, যা হাজার হাজার বছর ধরে উত্তর ভারতকে থর মরুভূমির হাত থেকে বাঁচিয়ে আসছে। কিন্তু আসল প্রশ্নটা হলো, কিভাবে এই প্রাচীন পর্বতমালার প্রায় ৯০% সরকারিভাবে মুছে ফেলার একটা চক্রান্ত চলছে। চলুন এই পুরো ব্যাপারটা একটু তলিয়ে দেখা যাক। ব্যাপারটা শুরু হয়েছে সরকারের আনা একটা নতুন সংজ্ঞা দিয়ে, আর এই সংজ্ঞার কারণেই কিন্তু এই বিশাল আর গুরুত্বপূর্ণ পাহাড়গুলোর বেশিরভাগ অংশই তাদের পাহাড় পরিচয়টা হারাতে বসেছে। দেখুন, এই পাহাড়গুলো কিন্তু শুধু পাথর না, এগুলো লক্ষ লক্ষ মানুষের জীবনরেখা। একদিকে এরা থর মরুভূমির অ্যাভান্স ঠেকিয়ে রেখেছে, অন্যদিকে যে অঞ্চলে জলের এত অভাব সেখানে মাটির তলার জল রিচার্জ করছে। আর হ্যাঁ, এনসিআরের জন্য তো এরা একেবারে সবুজ ফুসফুসের মতো সব দূষণ শুষে নেয়। তো কি এই নতুন নিয়ম, আর এটা নিয়ে এত বিতর্কই বা হচ্ছে কেন? নতুন নিয়মটা বলছে, কোনো পাহাড়কে আরাবাল্লির অংশ হতে হলে তার উচ্চতা হতে হবে ১০০ মিটারের বেশি। শুনতে তো বেশ সোজা সাপটা লাগছে, তাই না? কিন্তু আসল প্যাচটা হলো এই উচ্চতাটা মাপা হচ্ছে কিভাবে সেখানে। আর এখানেই কিন্তু আসল সমস্যাটা। দেখুন, সাধারণত সারা বিশ্বে পাহাড়ের উচ্চতা মাপা হয় কোথা থেকে? গড় সমুদ্রপৃষ্ঠ বা মিন সি লেভেল থেকে, তাই তো? কিন্তু আরাবল্লীর জন্য নতুন নিয়মে বলা হচ্ছে উচ্চতা মাপা হবে পাহাড়ের আশেপাশের জমি থেকে। এখন ভাবুন, চারপাশের জমি যদি সমুদ্রপৃষ্ঠ থেকে অনেকটা উঁচুতে হয়, তাহলে সেখান থেকে মেপে খুব কম পাহাড়ি তো ১০০ মিটারের শর্তটা পূরণ করতে পারবে। আর এর ফল কি হচ্ছে? ফরেস্ট সার্ভে অফ ইন্ডিয়া বলছে এই একটা নিয়মের চক্করে আরাভাল্লির ৯০%-এরও বেশি পাহাড় তাদের সুরক্ষিত এলাকার তকমাটাই হারিয়ে ফেলতে পারে। ভাবা যায়, ৯০%। এখন প্রশ্ন হল, এই ধ্বংসের ফলে লাভটা কার হচ্ছে? সূত্রগুলো বলছে এই নতুন সংজ্ঞার পেছনে মূলত ৩টি গোষ্ঠীর স্বার্থ জড়িত। কারা এই ৩ গোষ্ঠী? ১. রিয়েল এস্টেট ডেভেলপাররা, যারা দিল্লির মতো দামি জায়গার পাশে জমি পেতে মরিয়া। ২. মাইনিং কোম্পানিগুলো, যারা সিলিকা, মার্বেল, তামার মতো খনিজ সম্পদ খুঁজছে। আর ৩ নম্বরে অভিযোগ করা হচ্ছে রাজনীতিক দলগুলোর কথা, যারা নাকি এই কর্পোরেটদের থেকে মোটা অঙ্কের ফান্ড পায়। চলুন সূত্র থেকে পাওয়া কিছু উদাহরণ দেখি। একটা বড় উদাহরণ হল কান্তো এনক্লেভ মামলা। এখানে বনের জমিতে একটা বিশাল রেসিডেন্সিয়াল কমপ্লেক্স বানানো হয়েছিল, আর সুপ্রিম কোর্ট ভাঙার অর্ডার দেওয়ার আগে বড় বড় প্রভাবশালী লোকেদের কাছে প্লট বিক্রিও হয়ে গেছিল। মানে একবার সুরক্ষা তুলে নিলে কি বিশাল আকারে এই জিনিসটা হতে পারে, এটা তারই একটা ঝলক। সূত্রগুলো একটা খুব শক্তিশালী মাইনিং মাফিয়া বা খনি লবির দিকে আঙুল তুলছে। বলা হচ্ছে এদের এতটাই প্রভাব যে আদালতের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও এরা বৈধ অবৈধ সব পথেই কাজ চালিয়ে গেছে। আর অভিযোগটা গুরুতর, এদের নাকি আমলা আর রাজনীতিবিদদের সাথেও খুব ঘনিষ্ঠ যোগাযোগ। আর এটা কিন্তু ভবিষ্যতের কোনো কাল্পনিক সমস্যা নয়। সূত্রগুলো স্পষ্ট বলছে পরিবেশের যে ক্ষতি হওয়ার তা কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। এই যে মরুভূমিকরণ বা ডেজার্টিফিকেশন, এর মানে হল উর্বর জমি ধীরে ধীরে মরুভূমিতে পরিণত হওয়া। আরাবল্লী ঠিক এইটার বিরুদ্ধেই একটা প্রাকৃতিক দেওয়ালের মতো কাজ করে। এখন ভাবুন, এই দেওয়ালটাকে যদি সরিয়ে দেওয়া হয়, তাহলে তো থর মরুভূমির জন্য সোজা রাস্তা খুলে দেওয়া হলো, তাই না? বিশ্বাস করা কঠিন, কিন্তু সূত্র বলছে গত ৫০ বছরে শুধু আলওয়ার জেলাতে ৩১টা গোটা পাহাড় উধাও হয়ে গেছে। হ্যাঁ, খনি মাফিয়ারা আস্ত পাহাড় কেটে সাবার করে দিয়েছে। এর ফলে কি হয়েছে তার কিছু তথ্য দেখুন। আরাবল্লীতে ১২টা বড় বড় ফাঁক তৈরি হয়েছে, যেখান দিয়ে মরুভূমির বালি সোজা হরিয়ানায় ঢুকছে। হরিয়ানার মোট জমির প্রায় ৮.২% ইতিমধ্যে মরু হতে শুরু করেছে। আর জলের কথা যদি বলি, বন কেটে ফেলার জন্য বিখ্যাত দমদমা লেকটা শুকিয়ে এখন মাত্র ১/৩ টিকে আছে। এর সরাসরি প্রভাব পড়ছে এনসিআরের মতো একটা ঘন বসতিপূর্ণ এলাকার উপর। পাহাড়ের ওই ফাঁকগুলো দিয়ে মরুভূমির ধুলো এসে এখানকার বাতাসকে আরও বিষাক্ত করে তুলছে। মাটির তলার জলস্তর
হু হু করে নামছে, কারণ জল রিচার্জ হওয়ার প্রাকৃতিক ব্যবস্থাটাই তো নষ্ট হয়ে যাচ্ছে। এমনকি বৃষ্টিপাতের দিনও নাকি ৭০-এর দশকের ৬০ দিনের থেকে কমে এখন ৩০ দিনের নিচে নেমে এসছে। তো এই সবকিছুর বিরুদ্ধে মানুষ কি চুপ করে বসেছিল, বা আদালতই বা কি করছিল? চলুন এবার আরাবল্লীকে বাঁচানোর যে লড়াইটা চলছে সেদিকে একটু নজর দিই। এখানেই গল্পে একটা বড় মোড় আসে, সৌজন্যে সাধারণ মানুষের প্রতিবাদ। দেখুন ঘটনা প্রবাহটা। মে মাসে সুপ্রিম কোর্ট আরাবল্লীকে বাঁচানোর অর্ডার দেয়, কিন্তু নভেম্বরে সরকার সেই বিতর্কিত ১০০ মিটারের সংজ্ঞা জমা দেয় আর আদালত সেটাও মেনে নেয়। এরপরই রাজস্থান আর হরিয়ানায় শুরু হয় তীব্র প্রতিবাদ, আর তার চাপে ২৯শে ডিসেম্বরের মধ্যে সুপ্রিম কোর্ট নিজের দেওয়া সিদ্ধান্তকেই স্থগিত করতে বাধ্য হয়। কি নাটকীয় ব্যাপার! সরকারও তখন একটা চাল চালে। পরিবেশ মন্ত্রক একটা প্রেস রিলিজ দিয়ে বলে যে আরাবল্লীতে নতুন মাইনিং লিজ দেওয়া সম্পূর্ণ বন্ধ। কিন্তু সূত্রগুলো বলছে এটা আসলে একটা ধোঁকা, কারণ এটা কোনো নতুন নিষেধাজ্ঞা ছিল না। নভেম্বরে সেই পুরনো অর্ডারটাকে আবার বলা হয়েছিল মাত্র। আর আসল যে সমস্যাটা, মানে ওই ১০০ মিটারের সংজ্ঞা, সেই ব্যাপারে কিন্তু সরকার একটা শব্দও বলেনি। অ্যাক্টিভিস্টদের মতে এটা ছিল শুধু প্রতিবাদ থামানোর একটা চেষ্টা। তাহলে এখন পরিস্থিতিটা ঠিক কোথায় দাঁড়িয়ে? সুপ্রিম কোর্ট এখন ওই বিতর্কিত ১০০ মিটারের সংজ্ঞাটা খতিয়ে দেখার জন্য একটা নতুন হাই পাওয়ার্ড বিশেষজ্ঞ কমিটি তৈরি করার নির্দেশ দিয়েছে। অর্থাৎ সবশেষে বলতেই হচ্ছে, আরাবল্লী পর্বতমালা আর গোটা উত্তর ভারতের আবহাওয়ার ভবিষ্যৎ এখন ঝুলে আছে এই নতুন কমিটির সিদ্ধান্তের ওপর। এখন দেখার বিষয় একটাই, এই বিশেষজ্ঞ কমিটি কি কর্পোরেট স্বার্থের ঊর্ধ্বে উঠে পরিবেশকে বাঁচাবে, নাকি এই হাজার হাজার বছরের পুরনো পর্বতমালার ৯০% আমাদের চোখের সামনেই ইতিহাস হয়ে যাবে?